অরূপ একটা ব্র্যান্ডেড দামি ঘড়ি নিচের টেবিল ড্রয়ার থেকে বের করে ছায়ার দিকে এগিয়ে দেয়। গিফট পেয়ে যেন ছায়ার আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। সে ঘড়িটা হাতে নিয়ে লাফালাফি শুরু করে দেয়। অরূপের বুকে যেন প্রশান্তির পবন বয়ে যায়। মেয়েটাকে এইভাবে প্রাণবন্তভাবে হাসতে দেখলে যেন তার শান্তি, তার বাঁচার প্রণোদনা ফিরে পায়। অরূপ হাসে নীরবে। পরীক্ষার দিন সকালে ছায়ের মা নিজের হাতে মেয়েকে তৈরি হতে সাহায্য করলেন। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, রাবার সব ফাইলে গুছিয়ে রাখলেন। মা, আমি আর খেতে পারছি না। ছায়া, বেশি কথা বলবি না তো। না খেয়ে পরীক্ষা দিবি কিভাবে? শক্তি পাবি না তো, নইলে সারা রাতই পড়েছিস, পরে মাথা ঘুরাবে না খেয়ে গেলে। ছায়া বেশ বিরক্ত হলো। পরীক্ষার দিন সকালে এসব জানা কাহিনী সব সময় হয়ে আসছে, জানে কিছু বলেও লাভ হবে না, তাই চুপ করে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই রিয়া বাড়ির গেটে এসে হাঁক ছাড়ল। এই ছায়া, আর কতক্ষণ? আয় জলদি, পরীক্ষা শুরু 10টায়, এখন 9:15 বাজে, সব সময় দেরি করিস। ছায়া জলদি পানি খেয়ে ফাইল হাতে নিয়ে জুতো পরে বেরিয়ে আসে। ছায়ার মাও যাবে সাথে। রিয়ার সাথে যাবে রিয়ার ভাই অরূপ। ছায়ার মা ছায়াকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসলেন। এদিকে অরূপ ছায়া রিয়াকে নানা উপদেশ দিতে লাগলেন, কিভাবে পরীক্ষা দিবে, আনসার কোন কোন টপিক থেকে করবে। শোন, একদমই মাথা গরম করবি না, মাথা ঠান্ডা রেখে লিখবি। যেই সৃজনশীলটা ভালো পারিস সেইটা আগে দিবি, আর যেইটা কম পারিস সেইটা পরে। কোনো প্রশ্নই বাকি রাখবি না, না পারলেও একটু ধারণা নিয়ে লিখে ফেলবি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, খাতার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে লিখবি। বেস্ট অফ লাক। ছায়া আর রিয়া মন দিয়ে শুনলো। এরপর বিদায় দিয়ে এক্সাম হলে চলে গেল। এরপর পরীক্ষা শেষ না হওয়া অবধি পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকলো। এইভাবে 3টা পরীক্ষা অবধি অরূপ ছিল, কিন্তু পরে তার ছুটি শেষ হয়ে যাওয়ায় ঢাকা চলে গেল। কিন্তু মন পড়ে থাকলো এখানেই। দূর থেকে এই খবর নিল, সময় কত দ্রুত চলে যায়, বিশেষ করে ভালো সময়গুলো। কিন্তু পরীক্ষার সময়গুলো যায়ই না। যেমনটা ছায়ার, একেবারে হাঁপিয়ে উঠেছে। এত এত পরীক্ষা, 1 মাসের উপর ধরে পরীক্ষাই চলছে। কবে থেকে সে একটা মুভি দেখে না, একটু আনন্দ করতে পারে না। তার দিঘির পাড়ে গিয়ে পানিতে পা ভিজিয়ে বসে থাকতে মন চাইছে। কিন্তু খুশির কথা এই যে আর মাত্র একটা পরীক্ষা বাকি। মীরা বেগম ছায়াকে ডাকলো। অরূপ ফোন দিয়েছে। ছায়া দৌড়ে যায় মায়ের কাছে, ফোনের কানে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, অরূপদা, আমি কিন্তু ভালো করে দিচ্ছি পরীক্ষা। আমার সারপ্রাইজ রেডি করো, আমার সারপ্রাইজ রেডি রেখো। কবে আসবে গো তুমি? বাবা সবসময় বিজি থাকে, মা তো কোথাও নিয়েই যায় না। তুমি এসে আমাকে আর রিয়াকে একটু ঘুরতে নিয়ে যাও না। আহা, ছায়ার কি শিশুসুলভ মায়াময় আবদার, অরূপ কিনা পূরণ করে পারে? এই মেয়েটার জন্য তো সে জানও দিয়ে দিতে পারে। অরূপের বুকের ভেতর শীতল হাওয়া যায় ছায়ার কথা শুনে। কতগুলো দিন সে ছায়াকে দেখে না। সে ঠিক করেছে লাস্ট পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে ছায়াকে চমকে দিবে। কেমন হবে তখন? এই অরূপদা, কোথায় হারিয়ে গেলে? কথা বল না কেন? হ্যাঁ শুনছি। আচ্ছা, আমি নিয়ে যাব। আর আমি তোর বইয়ে কতগুলা টিপস লাগিয়ে দিয়ে এসেছিলাম, সেগুলো ভালো করে পড়িস আর ভালো করে পরীক্ষা দিস, কেমন? রাখছি তাহলে। ফোন কেটে দেয়। সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরী চঞ্চল পায়ে দৌড়ে যায় নিজের ঘরের দিকে। তার মনটা বেশ ফুরফুরে লাগছে। এইবার পড়ায় মন বসবে। অরূপদা জাদু জানে। পরীক্ষা শেষ হতেই ছায়া আর রিয়া শখ খায়। স্বয়ং অরূপ দাঁড়িয়ে আছে। ছায়া আর রিয়া দৌড়ে অরূপকে জড়িয়ে ধরে অরূপদা বলে। অরূপ দুজনেরই মাথায় স্নেহের হাত বোলায়। সে কত ভাগ্যবান। এই মিষ্টি মুহূর্তগুলো সে কোথায় পেত এই মেয়েটা না থাকলে? চল, আজ তোদের আমি ট্রিট দেই। কি খাবি বল? আজ কোনো না নেই। ছায়া আর রিয়া উচ্ছ্বসিত হলো। অতি আনন্দে ছায়া আর রিয়া হাই ফাইভ দিল। ছায়ার হাসি দেখে অরূপের বুকের ভাঁজে অনুভূতিরা উড়ো মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। অরূপদা, আমি ফুচকা খাবো। এই দাদা, আমি ঝালমুড়ি খাবো। অরূপ হাসে তাদের কাণ্ড দেখে। এসব ভালো হবে না তেমন। চল কোনো রেস্টুরেন্টে যাই, ঝালমুড়ি আর ফুচকা খাইয়ে নিয়ে যাব। তবে অল্প খাবি, এগুলা ভালো হয় না।
ছায়া আর রিয়া খুশি মনে রাজি হয়ে গেল। ছায়া আর রিয়া স্কুলের পাশে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে বসলো। অরূপ বসলো না, সে দূরে দাঁড়িয়ে থাকলো। ছায়া একটা ফুচকা হাতে নিয়ে এসে টুপ করে অরূপের মুখে পুড়ে দিল। অরূপ মুখে বিরক্তি ফুটিয়ে তুললেও তার হৃদয়ের রং বেরঙের প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ছায়া খিলখিল করে হাসতে থাকে। রেস্টুরেন্টে গেল। ছায়া আর রিয়া একসাথে বসলো। অরূপ তাদের সামনেই বসলো। ওয়েটারকে ডাক দিয়ে অর্ডার করে দিল কে কি খাবে। রিয়া আর ছায়া এইটা সেটা বলে হাসি মজা করতে লাগলো। ছায়াদের 2 টেবিল পরে একদল ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজনেরই হঠাৎ ছায়ার দিকে নজর যায়। সে ছেলেটা অরূপদের মুখে দেখেনি, শুধু পিঠ দেখেছিল, তাই না দেখেই টিটকারি করে বলল, এই তোরা দেখ, আমরা একটা পাখিও পাই না। মামু এই ছোকরা 2টা পটাইয়া মজা মারতেছে। এটা বলেই বিশ্রীভাবে হাসা শুরু করলো। আরেকটা ছেলে ছায়াকে দেখিয়ে বলল, এই 2 বেনি করা খাসা মাইয়াটার কি বডি রে দোস্ত, শরীরে আগুন ধইরা যায়। আহ মামু। অরূপ এবার বুঝতে পারে তারা ছায়াকে আর তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। এইবার তার রক্ত গরম হয়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে যায়। দুপ দাপ পা ফেলে সে উঠে তাদের টেবিলের দিকে যায়। তার সারা শরীর স্তিমিত ক্রোধে কাঁপছে। ক্রোধাগ্নির রসানলে যেন সবাইকে পুড়িয়ে ছাই করে দিবে। তার দৃষ্টি কঠোর। বিনা বজ্রপাতে গর্জে উঠে সে। তাদের একজনের কলার ধরে মাথার টেবিলে চেপে ধরে আরেকজনের গলায় শক্ত বলিষ্ঠ হাতে দিয়ে চেপে ধরে। ছেলে দুজন গোঙালো। বাকি ছেলেগুলো অরূপের হাত থেকে তাদের বন্ধুদের ছাড়াতে চাইল। রেস্টুরেন্টের ম্যানেজার ছুটে এসে অরূপকে ধরলো, ছাড়ালো। অরূপ তখনও ক্রোধে ফুসফুস করছিল। সে কখনো ছায়ার পানে সেই রকম দৃষ্টি দেয়নি। এত ভালোবাসার পরও আর এই সেই দিনের ছেলেগুলা বাজে বাজে কথা বলছে, বাজে নজর দিচ্ছে। সে বেঁচে থাকতে কাউকেই ছায়ার দিকে নোংরা দৃষ্টিতে তাকাতে দেবে না। ছায়া আর রিয়া এইসব দেখে বেশ ভয় পেল। তারা সবসময় অরূপকে শান্তশিষ্ট দেখেছে, উগ্র কখনোই ছিল না অরূপ। আর তারা যেন অরূপদার আরেকটা বজ্রকঠোর রূপ দেখল। মার খাওয়া ছেলে দুটো অরূপকে দেখে চিনতে পারল। এইবার তারা ক্ষমা চেয়ে কোনো মতে কেটে পড়ল। ম্যানেজারও আন্তরিকভাবে দুঃখ পোষণ করে সবকিছুর জন্য। অরূপ এবার ছায়ার দিকে তাকালো। মেয়েটা ভয়ে চুপসে আছে। সে ভেবেছিল এখানে আর এক মুহূর্তও না, কিন্তু কিয়ৎকাল ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টালো। সে গিয়ে নিজের চেয়ারে বসলো। ছায়া আর রিয়াকেও বসতে বলল। ছায়া ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে বসলো নিজের জায়গায়। খাওয়া শেষ হতেই তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা আইসক্রিমের দোকানে যায়। আইসক্রিম পেতে ছায়ার চোখ চকচক করে ওঠে। এতক্ষণের পাওয়া ভয় যেন নির্মিষেই কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায়। হাসি আবার তার অধরে ধরা দেয়। অরূপ তাকে 2টো আইসক্রিম কিনে দিল। একটা ভ্যানিলা ফ্লেভার আর একটা হচ্ছে চকলেট ফ্লেভার। ছায়া 2টা আইসক্রিম 2 হাতে নিল। এরপর রাস্তায় দুলে দুলে একবার এক হাতের আইসক্রিমে তো আরেকবার অন্য হাতের আইসক্রিমে মুখ দিচ্ছে। অরূপ রয়ে শুয়ে পিছু পিছু হাঁটছে আর ছায়ার বাচ্চামো দেখছে। গ্রীষ্মের উত্তপ্ত দুপুর। গ্রীষ্মের দুপুরে চারদিক নিস্তব্ধ নিঝুম, আকাশ থেকে যেন ফুলকি ঝরে। নিজের উষ্ণতায় সূর্যের কিরণ পর্যন্ত যেন জ্বলে পড়ে অধীর হয়ে পড়ে। মাঝে মাঝে ক্ষুদ্রাকৃতি ঘূর্ণি হাওয়া উঠে ঝরে পড়া গাছের পাতা নিয়ে খেলার মতে। ছায়ার 2 বেনির সামনে কিছু চুল কপালে আছড়ে পড়ছে। ঘরমাক্ত ললাটে সে কগাছে চুল লেপ্টে রইল। অরূপের মনে ইচ্ছে জাগলো সেই চুলগুলো অতি যত্নে কানের পিছে গুজে দিতে, কিন্তু কোথায় যেন একটা বাধা রয়ে যায়, তাকে সামনে এগোতে দেয় না। বুকে অনুভূতিরা যেন বিরহ মিছিল করে ওঠে। অরূপ এরপরেও হাসে। প্রাপ্তির হাসি, প্রিয়তমার মুখে হাসি ফোটাতে পারার হাসি। কয়জনে পারে এমন? ছায়া যখন হেলতে দুলতে হোঁচট খায় আর মুখটাকে একেবারে পাংশুটে করে ফেলে, সেটা দেখে অরূপ ঠোঁট চেপে হাসে। মেয়েটা আর বড় হলো না। আর মনে মনে বলে, তোমাকে অনেক বড় হতে হবে কোমল, অনেক বড় হতে হবে। এখনো যে অনেক কিছু হবার বাকি। এই দিকে সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরী বুঝলই না কোনো এক না হওয়া প্রেমিক তার দিকে কি গভীর প্রণয়ের নজরে তাকিয়ে আছে। যদি বুঝতো তবে হয়তো লজ্জায় ওড়নায় মুখ লুকাতো। অরূপ ছায়াকে বাড়ি পৌঁছে দিয়ে রিয়াকে নিয়ে নিজের বাড়ি যায়। ছায়াদের বাড়ি থেকে 3 বাড়ি পরে অরূপদের বাড়ি, খুব কাছেই। অরূপ একদিনে ছুটি নিয়ে এসেছিল, আজই রাতে ট্রেনে ঢাকা ফিরে যাবে। মন বসছিল না ওইখানে, তাই চলে এলো। ছায়া বাড়ি গিয়ে গোসল করে শান্তির ঘুম দিল। পরীক্ষা শেষ মানে মাস্তি টাইম শুরু। আজমির সাহেব সন্ধ্যায় বাড়ি এলেন। এসে 2 মেয়েকে ডাকলেন। রোজ আর ছায়া দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে।
বাবা কি এনেছো? ছায়ার সাথে রোজও জিজ্ঞেস করে। পাপা কি এসেছে? আমাকে বেশি বেশি দিও, আপুকে কম দাও। ক্লাস 3তে পড়ুয়া রোজ যেন একটু বেশিই চঞ্চল, পুরো ঘর দৌড়াদৌড়ি করে বেড়ায়। আর মীরা বেগমের ঘাম ছোটে, ছায়াও কম না, সেও বোনের সাথে খুনসুটিতে মেতে থাকে। এইভাবেই চলতে থাকে দিন। দেখতে দেখতে পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন ঘনিয়ে আসে। রেজাল্টের দিন ছায়ার বেশ খারাপ অবস্থা, তবে এর চেয়ে বেশি খারাপ অবস্থা ছায়ার মায়ের। মেয়ের পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস তিনি ঘরের মধ্যে পায়চারি করছে, আর ছায়ার বাবা সোফায় বসে পেপার পড়ছেন। একটু পর পর আর চোখে স্ত্রীর কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করছেন। মীরা, শান্ত হয়ে বসো তো, যা হবে ভালোই হবে। আল্লাহ ভরসা। এরপরেও আমার কেমন জানি লাগছে। ওদের এসব দেখে ছায়ার নিজেরও টেনশন হচ্ছে। না, আর বাসা থাকা যাচ্ছে না। রিয়াদের বাড়ি গেলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ, দৌড় লাগায় রিয়াদের বাড়ি। রিয়ার মা সুস্মিতা মুখার্জি ছায়াকে এমন দৌড়ে আসতে দেখে হেসে বলে, দেখো মেয়ের কাণ্ড, এভাবে দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো, আস্তে আস্তে আয়। ছায়া খুব দ্রুতই জবাব দেয়, না গো আন্টি, টেনশনে আছি খুব, না জানি রেজাল্ট কেমন হয়। রিয়া কই গো? সুস্মিতা গালে হাসে। তার ছেলে এই মেয়ে দুটোকে পড়িয়েছে, তাই খারাপ হতেই পারে না রেজাল্ট। নিজের ছেলের উপর খুব বিশ্বাস আছে। নিজের ঘরে গিয়ে দেখ, না খাওয়া ছেড়ে বসে আছে কেন ধরে। রেজাল্টের ভয়ে গিয়ে দেখ, মরার মতো পড়ে আছে। ছায়া রিয়ার রুমের দিকে পা বাড়ায়। রিয়া রে, আমার ভয় লাগছে রে, না জানি কি হয় রে। কিছুটা বিলাপের সুরে রিয়াকে বলল। এইদিকে রিয়া তো এমনিতেই টেনশনে যায় অবস্থা, আবার ছায়ার এসব তার অস্বস্তি বাড়াচ্ছে। সহ্য করতে না পেরে দেয় মাথায় এক বাড়ি। ছায়া মাগো মাগো করে ওঠে। এই আমাকে মারলি কেন? তো কি করব, দেখছিস না আমার চিন্তা হচ্ছে, তুই আমার চিন্তা ডাবল বাড়িয়ে দিচ্ছিস। রিয়ার মা ফোন নিয়ে রিয়ার রুমে ঢুকে রিয়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। তোর দাদা নেই। রিয়া ফোন রিসিভ করতে অরূপ রিয়াকে তার রেজাল্ট বলে। রিয়ার আত্মায় যেন পানি ফিরে আসে। ফোন কানে নিয়ে আনন্দিত কণ্ঠে ছায়াকে জড়িয়ে ধরে বলে, A+ পাইছি রে ছায়ু, আমার জানে জান ফিরে আইলো। এই বলে ছায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। ছায়ার বুকের ভেতর উত্তেজনায় ঢিপ ঢিপ করছে, না জানি কি হয়। হ্যালো কোমল, গোল্ডেন পেয়েছিস? তোর রোল আমি জানতাম। আজ সকালেই তোর আর রিয়ার রেজাল্ট বের করি। কংগ্রাচুলেশন। ছায়া খুশিতে কেঁদে দেয়। কি আনন্দ! এত আনন্দ সে কোথায় রাখবে? এবার বেশ জোরেই ছায়া কেঁদে দেয়। পাগলি, কাঁদছিস কেন? এখন তো সেলিব্রেট করার সময়। অরূপ নিজের প্রিয়তমার খুশির সাক্ষী হলো। এটা যে তার নিজের প্রাপ্তি, সে নিজে অর্জন করেছে। আজ অরূপের আখি কোটরেও খুশির অশ্রুরা ধরা দিল। ছায়া দৌড়ে বাড়ি যায়, গিয়ে তার রেজাল্টের কথা বলে। ছায়ার মা তার রেজাল্টের কথা শুনে কিছুক্ষণ নির্বাক থেকে খুশিতে আবেগে কেঁদে দেয়। কই গো ছায়ার বাবা, মিষ্টি আনুন, সবাইকে যে মিষ্টি খাওয়াতে হবে। ছায়ার দাদি হামিদা বানু বাড়িতে এসে উপস্থিত হয়। ওই গো আমার নাতনি, তার বলে ফলাফল দিব, দিছেনি। আমি জানি আমার নাতনি ফার্স্ট ক্লাস পাইব। ছায়া গিয়ে দাদিকে ঝাপটে ধরে। হ্যাঁ গো দাদি, আমি গোল্ডেন পেয়েছি। ছায়ার দাদি ছায়াকে মন প্রাণ ভরে দোয়া করল। বাইসা থাকো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করো, দোয়া করি। এদিকে রোজও বোনের খুশিতে বাকবাকুম হয়ে নেচে বেড়াচ্ছে। 1 এপ্রিল, 1 বৈশাখ বাঙালি জাতির হাজারো বছরের প্রাণের উৎসব। এই দিনে পুরনো জীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে আমরা সতেজ সজীব নবীন এক জীবনকে বরণ করে নেই। আজ ছায়া রিয়ার সাথে বাইরে যাবে ঘুরতে, তাদের ঘুরতে নিয়ে যাবে অরূপ। ছায়া আজ সাজবে ভীষণ সুন্দর করে, রক্তিম গোলাপের ন্যায় সাজবে। টকটকে লাল শাড়ি পরেছে ছায়া। ছায়ার মা মীরা বেগম ছায়াকে নিজ হাতে আদরের সহিত পরিয়ে দিল শাড়ি। সূক্ষ্ম সুতোর বুননে তৈরি জামদানি লাল শাড়িতে ছোট ছোট ফুল করা তেরছা ভাবে। শাড়ির পাড় খয়েরি রঙের, মাথায় রজনীগন্ধার গাজরা, হাতে লাল আর সোনালি চুড়ি, গলায় মালা, কানে ঝুমকো, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল। হঠাৎ করে যেন ছায়া খুব বড় হয়ে গেল। নারী শাশ্বত সৌন্দর্য প্রকাশে শাড়ির জুড়ি নেই। ছায়ার মা ছায়াকে দেখে খুশিতে আত্মহারা হলো। তার মেয়েটা কি সুন্দর, কারণ নজর যেন না লাগে। আজ রিয়াও লাল শাড়ি পরেছে, রিয়াকেও খুব সুন্দর লাগছে। অরূপ আসলো ছায়াকে নিতে রিয়ার সাথে। ছায়া নিচে নামলে অরূপ তখন তাকায়নি ছায়ার দিকে। হঠাৎ একটা ফোন কল আসায় সে বাড়ির গেটের বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। তো জরুরি কাজে তাকে যেতে হবে, রিয়াকে বলেই সে চলে যায়। রিক্সা ভাড়া করে দিয়ে যায়। কিছুক্ষণ পর সে যাবে ছায়াদের কাছে কাজ শেষ করে। ছায়া আর রিয়া রওনা হয়।
মূলত অরূপ যেখানে চেয়েছে রিক্সা সেখানেই থামলো। ছায়া নেমে দেখলো নদীর পাড়, চারিপাশে বিরাজ করছে নৈসর্গিক নিস্তব্ধতা। বিস্তৃত নদীর তীর, সামনে কল্লোলিত নদী, স্বচ্ছ মেঘহীন নীল আকাশ। ঠিক তখনই অরূপ এলো, এসে ছায়াকে লক্ষ্য করল। প্রিয়সীর এই রূপ যেন তার বক্ষগহ্বরে অনুভূতির চাদরে আন্দোলিত করল। দুই পা সে পিছিয়ে গেল। হৃৎপিণ্ডের ড্রিম ড্রিম আওয়াজ যেন উচ্চস্বরে বাজছে। হায়, এ কি হলো? শরীরের মৃদু কম্পন টের পেল। তার খরস্রোতা বুকে এ কোন উন্মাদনা? তার সেই ছোট্ট কোমল এত বড় হয়ে গেল। কলিকার ন্যায় পূর্ণ যৌবনা যেন প্রস্ফুটিত হচ্ছে। তার মনে জাগছে নিষিদ্ধ ইচ্ছা। তার সংযমের প্রয়োজন। সে ধীর পায়ে এগুলো। ছায়া তাকে দেখেই দৌড়ে এলো বিচলিত পায়ে। অরূপদা, দেখো কি সুন্দর। আমি যে আর কখনো আসিনি এখানে, তোমাকে ধন্যবাদ। ছায়া এরপর রিয়ার হাতে টেনে আবারও নদীর দিকে গেল এলোমেলো পায়ে। নদীর জলে হাত ডুবিয়ে খোলা খেলা করছে জল জল খেলা। তার হাসি আসে আসে প্রতিধ্বনি হচ্ছে। অরূপ দূর থেকেই দেখে গেল। সে কি করবে? তার সামনে যে বহু বাধা, তার ধর্ম যে বড় বাধা। ভালোবাসা কি এত বাধা মানে? কি করবে সে? ছায়া, রিয়া আর অরূপ একটা মেলায় গেল। এই মেলাটা প্রতি নববর্ষে উদযাপিত হয় এইখানে। ছায়া এদিক ওদিক ছোটাছুটি করছে অচিরপ্রভার ন্যায়। গিয়ে ঝুমকা পছন্দ করছে তো আরেকটা দেখে সেটা আর পছন্দ হচ্ছে না। এইরকম করতে করতে সে কিছুই কিনতে পারছে না। অন্যদিকে রিয়া তা দেখে মুখে হাত চেপে হাসছে। এইসব দেখে অরূপ গিয়ে রিয়ার ছায়ার জন্য কিনলো কানের দুল আর চুড়ি। সেটা সে নিজের কাছে রেখে দিল, যাওয়ার সময় দেবে। সে ঠিক করলো আর কখনো ছায়ার মুখোমুখি হবে না। সামনে তৃতীয় বর্ষের ফাইনাল এক্সাম। সে খুব মন দিয়ে পড়বে। ছায়ার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবে। তার এত বছরের সুপ্ত ভালোবাসা হারাতে দিবে না। কিন্তু এর আগে ছায়ার সামনে আসবে না। শেষ অপরাহ্নে এইবার বাড়ি ফেরার পালা। অরূপ নিজের মনের বিরুদ্ধে গিয়ে ছায়াকে বিদায় জানালো। কমল, অরূপদা, জানো আজ না অনেক মজা হয়েছে। তোমাকে না আমার কাছে ম্যাজিক ম্যানের মতো লাগে। সব যেন জাদুর ঝুড়ি দিয়ে খুব সুন্দর বানিয়ে দাও। যেমন আজকের দিনটা। আবার কবে নিয়ে যাবে বলো বলো? অরূপ ছায়ার কথা শুনে মলিন হাসে। আমি যদি অন্য রূপে আসি মানতে পারবি? অরূপ, স্যার তো বাড়ি যা, আর 2 দিন পরেই কলেজে ভর্তি হবি। এবার একটু বড় হয়ে যা, একটু ঠিকঠাক ভাবে চলিস, আর ছেলেদের সঙ্গ এড়িয়ে চলিস। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আমি যাই রে। ছায়া সম্মতি জানায়। তার ছোট্ট মন বুঝতেই পারল না কি গভীর ভালোবাসা লুকানো ছিল এই কথাগুলিতে। যদি জানতো তবে এই ছেলেটাকে সে নিজের আঁচলে বেঁধে রাখত। ছায়া বাড়ি যায়। গিয়ে দেখে তার বাবা সোফায় বসে মিটিমিটি হাসছে। ছায়া গিয়ে বাবার পাশে বসলো, বোঝার চেষ্টা করলো কেন তার বাবা হাসছে। অন্যরূপ, কি হলো বাবা, হাসছো কেন? আমাকে কি ভালো দেখাচ্ছে না? এই রোজ, কই তুই? এদিকে আয় জলদি। ছায়ার ডাক শুনে রোজ দৌড়ে আসে। কি হয়েছে আপু? বাবা হাসছে কেন রে? আমাকে কি পেতনির মতো লাগছে? রোজ হো হো করে হেসে দেয়। পেতনি আপু, ছাড়া আপু। ছায়া রেগে তাকালে রোজ ভৌ দৌড়। আরে মামুনি, এদিকে এসো, বসো আমার পাশে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার জন্য একটা গিফট আছে। এইটা বলে একটা বক্স এগিয়ে দেয় ছায়ার দিকে। ছায়া ভালো করে লক্ষ্য করে বুঝলো এটা একটা মোবাইল। বাবা তাকে মোবাইল দিয়েছে। ইয়াহু! একটা চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। তার খুশি যেন ঝরছেই না। শোনো মামুনি, রেজাল্ট ভালো হয়েছে তাই দিয়েছি। পড়াশোনা করার সময় কাজে লাগবে। কি দরকার ছিল মোবাইল দেওয়ার? মীরা বেগমের একদমই ভালো লাগলো না। মাত্র ইন্টারে উঠলো আর এখনই মোবাইল। বয়সটা বড্ড ভয়ঙ্কর। দেখে দেখে রাখতে হবে, নইলে একবার ভুল পথে বাড়ালে ফিরে আসা খুব কঠিন। মীরা, আমার মেয়ে মোটেও তেমন না। দেখো, সে ঠিক আমাদের মান রাখবে, বড় হয়ে ডাক্তার হবে। ছায়া দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে শাড়ি না খুলেই মোবাইল নিয়ে বসলো। সবার নাম্বার সেট করতে হবে তো। সবার আগে কার নাম্বার সেট করা যায়? কার করা যায়? অরূপদা। ড্রয়িং রুমে মীরা বেগম, রেজাউল সাহেব আর ছায়া বসে আছে। ছায়ার জন্য কোন কলেজ ভালো হবে সেটা ওরা ভাবছে। এইবার রেজাউল সাহেব গলা খাকারি দিয়ে কিছু বলার জন্য উদ্যত হলেন। আমি চিন্তা করছি এখানে স্থানীয় একটা কলেজে ভর্তি করিয়ে দেব। মীরা বেগমও সাই জানালেন এখনই মেয়েকে ঢাকা পাঠাতে চাচ্ছেন না। সিদ্ধান্ত নিল কাল ছায়ার বাবা গিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসবে। ছায়া নিজের রুমে গিয়ে রিয়াকে ফোন করলো। রিয়া, কাল কলেজে ভর্তি হচ্ছি, তুই কাল আমাদের সাথে যাবি? রিয়া প্রফুল্লতার সাথে উত্তর দিল যে
হ্যাঁ যাব। মানুষের জীবনে ভালো দিনগুলো কেমন যেন দ্রুত চলে যায়, খারাপ দিনগুলো কাটতেই চায় না। ছায়ের এই ভালো দিনও বুঝি কারো নজর লেগে গেল। কলেজে ভর্তি হয়ে গেল ছায়া। এইবার তাহলে ছায়ার জীবনের নতুন অধ্যায় শুরু। যথারীতি চলতে থাকলো ছায়ার কলেজ জীবন। এইবার তার সুখের জীবনে ভাটা পড়ল। ছায়াদের কলেজের পাশে আরেকটি কলেজ, যেটা অনার্স আর মাস্টার্স ভবন নামে খ্যাত। কোনো এক ছেলের নজরে পড়ে গেল সে। ছেলেটি ছায়াকে টার্গেট করলো। কলেজে ছায়া আর রিয়া আর একটা বান্ধবী হলো, নাম অবন্তী। কলেজ ছুটি হতে ছায়া, রিয়া আর অবন্তী বাড়ির পথে রওনা হলো। পথিমধ্যে বখাটে এক ছেলে তাদের রাস্তা রুখে দাঁড়ালো। এই যে সুন্দরী, তোমার নাম কি? ছায়াকে উদ্দেশ্য করে বলে উঠল। ছায়া মুখটা কালো করে ফেলল। অপরিচিত কোনো ছেলের সাথে তার কথা বলা মানা। সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবারও ছেলেটি ডেকে উঠল। আরে সুন্দরী, যাচ্ছ কোথায়? আমি আহান হক, তোমাদের পাশের কলেজেরই, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। ছায়ার কেন জানি ভালো লাগলো না। ছেলেটার চাহনি তার ঠিক লাগছে না। ছায়া রিয়ার হাত ধরে দ্রুত চলে যায়। অবন্তী একবার পিছু ঘুরে আহানকে দেখে নেয়। এরপর অবন্তীও পা চালায়। ছায়া ব্যাগ কাঁধে জলদি বাড়ি যায়। আজকাল সে অনেক কিছু বুঝতে শিখেছে। এখন আগের থেকে দৌড়ঝাঁপ কিছুটা কমেছে। 3 মাস কেটে গেল, অথচ অরূপদা সেই দিনের পর আর সামনে এলো না। ছায়ার অরূপদার কথা খুব মনে পড়ছে। একটা কল করে দেখবে, যেই ভাবা সেই কাজ, কিন্তু কলটা রিসিভ হলো না। রাত 10টা। ছায়ার টেবিলে বইয়ের ভাঁজে মুখ গুজে আছে। আজকাল পড়ার খুব প্রেসার যাচ্ছে। শনিবারে ক্লাস টেস্ট আছে, ভালো করে পড়তে হবে। তখনই মোবাইলে টুংটাং করে বেজে ওঠে। ছায়া কিছুটা অবাক হলো। এত রাতে কে কল করেছে? তাকে এত রাতে সচরাচর কেউ কল করে না। ছায়া ফোন নাম্বার চেক করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। ছায়া ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কলটা কেটে যায়। আবারও কল আসলো। ছায়া রিসিভ করে কানে ধরতে কেউ বলে উঠল, সুন্দরী, হোয়াটসঅ্যাপ। ছায়া ভীষণ ভয় পেল। সে ছেলে তার নাম্বার পেল কি করে? দিল 3-4 জন বান্ধবী ছাড়া তো আর কারো কাছে তার নাম্বার নেই। ছায়া ফট করে কলটা কেটে দিল। ছায়ার বুকের ভেতর কাঁপন ধরল। মা যদি বিষয়টা জেনে যায় আর ভাবে আমি মোবাইল পেয়ে ছেলেদের নাম্বার দিয়ে বেড়াচ্ছি, তবে খুব খারাপ হবে। তাই বিষয়টা চাপা রাখলো। ছায়া ফোনটা চট করে অফ করে দিল। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে অরূপ। আড্ডা বলতে শুধু বসে আছে, শরীর এইখানে থাকলেও মন অন্য কোথাও পড়ে আছে। কত পরিচিত মুখ, মানুষ, কোলাহল, তবু সেই একটা মুখ দেখার জন্য তার মন পুড়ে। কত মাস হয়ে গেল রিয়ার মুখে শুনেছে ছায়া নতুন ফোন পেয়েছে, তাকেও একটা কিনে দিতে। সে চাইলেই ছায়াকে ফোন দিতে পারে। আজকাল একটা নাম্বার থেকে প্রায়শই কল আসে। অরূপ বুঝতে পারে এটা তার কোমল, কিন্তু ধরার সাহস পায় না। সে আজকাল খুব দুর্বল হয়ে গিয়েছে। কথা বললে আরো হয়ে যাবে। পরে উপায় খুবই অধৈর্য হয়ে আর কিছু না ভাবতে পেরে কল লাগায় ছায়াকে, কিন্তু সুইচ অফ বলছে। এরপরও বহুক্ষণ সে ফোনটা কানে ধরে রাখলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কান থেকে নামিয়ে ফেলে। সকাল হতেই মীরা বেগমের ডাকাডাকি শুরু ছায়াকে আর রোজকে। এই ছায়া, 7টা বেজে গেল, ওঠ, কলেজে যেতে হবে। তোদের নিয়ে আর পারি না। সকাল সকাল সব কাজ একা হাতে সামলাতে হয়। তোকে উঠিয়ে আবার রোজকে রেডি করাতে হবে স্কুলের জন্য। এত চিল্লাচিল্লির মধ্যে ঘুমানো যায় মা? একটু অফ যাও, উঠছি। ছায়া উঠে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে যায়। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মামুনি, ঘুম হয়েছে? হ্যাঁ বাবা, খুব হয়েছে। রেজাউল সাহেব কিছু টাকা মেয়ের হাতে দিয়ে বলল, এই নাও আজকের টাকা, আর এত কষ্ট করে হেঁটে এসো না, রিক্সা করে চলে এসো। ছায়া সম্মতি জানায়। মীরা বেগম ছায়ার দিকে নজর দেয়। মেয়েটা আজকাল চুপ হয়ে থাকে, আগের মতো নেই। কিছু কি হয়েছে? মায়ের মন যেন কু গাইছে। রিয়ার অবন্তী এসে ছায়াকে ডাক দিলে ছায়া রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। যাওয়ার পথে আজও আহান দাঁড়িয়ে আছে। ছায়াকে দেখে আহান এগিয়ে আসে। সুন্দরী, আমার ফোনটা কেন ধরলে না? আমার সাথে একটু কথা বলো, প্রমিস আমি তোমাকে বিরক্ত করব না আর। অবন্তী ছায়ার হাত টেনে এনে ছায়ার কানে কানে বলে, রাজি হয়ে যা দোস্ত, ছেলেটাকে আমি চিনি, খুবই ভালো। একটু কথা বলে যদি সব ঝামেলা মিটে যায়, তবে ডেইলি পেন না নিয়ে একদিনই মিটিয়ে নি। ছায়া অবন্তীর কথাটা ভেবে সম্মতি জানালো। সে আহানের কাছে গিয়ে শঙ্কিত হয়ে বলল, আচ্ছা ভাইয়া বলুন। আহান বুকে হাত দিয়ে আহত কণ্ঠে বলল, ডোন্ট কল মি ভাইয়া সুন্দরী, কল মি আহান, ওকে? ছায়ার খুব অস্বস্তি লাগছে, এর সাথে ভয়ও। জীবনে প্রথম লুকিয়ে কোনো ছেলের সাথে কথা বলছে। কেউ দেখে ফেললে অথবা বাবা মা জানলে যে কি হবে, ছায়া ভীত হচ্ছে এইসব ভেবে। চলো আমরা একটা পার্কে যাই, আজ কলেজের ক্লাসটাও মিস দাও, নইলে পরে কলেজের পরে কথা বললে তোমার বাড়ি যেতে দেরি হবে।
পরে আন্টি সন্দেহ করবেন। অবন্তী যেন ভীষণ এক্সাইটেড, সে ছায়াকে সাহস দিচ্ছে। এইদিকে রিয়ার খটকা লাগছে বিষয়টা। আহানকে সে না চিনলেও কিছু কিছু শুনেছে আহানের ব্যাপারে, ছেলেটা ভালো না তেমন। তবে অবন্তী এত প্রশংসা করছে কেন? রিয়ার মন মানছে না ছায়াকে যেতে দিতে। রিয়া ঠিক করলো সেও ছায়ার সাথে যাবে। রিয়া সন্দেহ মনেই রাখলো, এরপরে বলল, আমিও যাবো ছায়ার, ওকে একা ছাড়তে পারবো না। অবন্তী তৎক্ষণাৎ রিয়াকে আটকে ফেলে আর বলে যে, আরে তুই গিয়ে কাবাব মে হাড্ডি কেন হবি? এর চেয়ে বরং আমরা কলেজে যাই। একসাথে 3 জন কলেজে বাধা করলে সন্দেহ করবে স্যাররা। এর থেকে বরং আমরা ক্লাসে যাই, কারণ সবাই জানে তোর আর ছায়ার বাড়ি একসাথে, আর তোরা ছোটবেলার বান্ধবী। তুই যদি স্যারকে বলিস ছায়া অসুস্থ তাই আসতে পারিনি, তাহলে বিশ্বাস করবে। ছুটির পর না হয় আমরা ছায়াকে এখান থেকে নিয়ে যাব। আজ তো বৃহস্পতিবার, তাই হাফ ডে, কয়েক ঘন্টারই ব্যাপার। রিয়া এইবার আর কিছু বলল না, অবন্তীর সাথে সম্মতি জানালো। ছায়া রিয়ার দিকে তাকালে রিয়া চোখ দিয়ে আশ্বস্ত করে যে ভয় নেই, আমি আছি। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে কলেজে প্রথম দেখাই খুব পছন্দ হয়ে গিয়েছিল। প্লিজ আমাকে মেনে নাও। এটা বলে ছায়ার হাত ধরতে নিলেই ছায়া ছিটকে দূরে সরে যায়। ছায়া নিজেকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। সে নড়ে চড়ে একটা ঢোক গিলে গলাটা ভিজিয়ে বলল, সরি, আমি তোমাকে ভালোবাসি না, তেমন পছন্দ করি না, আর আমি এইসব ভাবছিও না আপাতত। আমাকে আর বিরক্ত করো না। তুমি এইভাবে আমার সাথে কথা বললে আর আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকলে মানুষ ভুল বুঝবে, আমার সম্মান নষ্ট হবে। আহান এবার রয়ে শয়ে তীক্ষ্ণ চাহনি দিয়ে ছায়াকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। এই পুচকে মেয়ে তাকে রিজেক্ট করছে, তার ভাবতেই রাগ লাগছে। দেখো, তুমি আমাকে মেনে না নিলে এখানেই আমি সবার সামনে সুসাইড করব। আহানের এসব কথা শুনে ছায়া আতঙ্কিত হয়। তার ছোট্ট মস্তিষ্ক ধরতে পারে না এটা শুধু ওকে ভয় পাওয়াতে বলেছে। সে তো একটা সদ্য ফোটা ফুল, বাইরের বিরূপ আবহাওয়াতে খাপ খাওয়ানোর দক্ষতা যে তার নেই। বাইরের মানুষ কেমন সেটাও তার অজানা। এতদিন যে সে বাবা মা আর অরূপদার স্নেহের খোলসে আবৃত ছিল, এইবার কি তবে সেই খোলস ভঙ্গুর হতে চলেছে? ছায়া একবার আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে নিল। বড্ড ভয় লাগছে, কেউ দেখে ফেললে ভুল ভাববে যে। অবন্তী আর রিয়া কলেজে চলে গেলেও আহানের সাথে ছায়া একটা পার্কে আসে। সেইখানে আহান রীতিমতো ছায়াকে ব্ল্যাকমেল করতে থাকে। ছায়া খুব ঘাবড়ে যায়। ছায়ার গলা শুকিয়ে কাঠ। সে কি করবে? তার জন্য কারো জীবন যাক সে নিশ্চয়ই চাইবে না। সে এইসব কাউকে বলতেও পারবে না। দেখো ছায়া, আমি তোমাকে ভাবার জন্য একদিন সময় দিচ্ছি। তুমি আমাকে কাল জানাবে। আমি ফোন করব। ফোন কোনোভাবে বন্ধ রাখার চেষ্টা করবে না, মনে রেখো। এইদিকে ছায়াকে আহানের সাথে কথা বলতে অরূপের এক ঘনিষ্ঠ বন্ধু দেখে ফেলে আর সাথে সাথে অরূপকে কল দিয়ে জানায়। অরূপ যেন হতভম্ব হয়ে গেল, শঙ্কিত গলায় বলল, আরে না ভাই, তুই হয়তো ভুল দেখছিস। এইটা কোমল হতেই পারে না। কোমল এমন মেয়ে না। কাপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে অরূপ যেন বড়সড় একটা ঝটকা খায়। আবছা হয় তার দৃষ্টি, যেন চেতনের মধ্যেই নেই। সব যেন বিরান শূন্য। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সব। হঠাৎ করে হতাশার চাদর লেপটে গেল অচিরেই। বুকের মধ্যে আটকে থাকা শ্বাস ঘন ঘন নির্গত হলো। এরপর জড়ানো গলায় বলল, কোমল এত বড় হয়ে গেলি? আমার কোমল কলেজ পালিয়ে প্রেম করছে। মানতে পারছি না, সব মিথ্যা। আমাদের দেখার আড়ালেও কিছু সত্য আছে। সেটা কি? অরূপ কাপা কাপা হাতে একটা কাগজ নিয়ে লিখতে বসে গেল একটা চিঠি। সে আজই আশুগঞ্জ যাবে। ছায়া আজ ভয়ে ভয়ে বাসায় আসলো। রিয়া এত করে সব জানতে চাইলো, কিন্তু বলতেই পারলো না। আসলে এই কিশোরী বয়সটা বড্ড ভয়ঙ্কর, বাস্তবতা বোঝে না। যা দেখে যা শুনে তাই সহজ মনে 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 প্রাণে বিশ্বাস করে। বিপদে পড়লেও কাউকে বলতে ভয় পায়। যদি সম্মান নষ্ট হয়, যদি ভুল বোঝে, ভাবে নিজে নিজে সব সমস্যার সমাধান করতে পারবে। ছায়া দুরু দুরু কম্পনরত পায়ে বাসায় প্রবেশ করতেই মীরা বেগমের মুখোমুখি হয়। মীরা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের পানি চায়। ছায়াকে কেমন যেন খুব ভীত লাগছে। মেয়ে কিছু লুকাচ্ছে না তো আবার? কেমন যেন লাগছে ছায়া, আজ তোকে অসুস্থ লাগছে। ছায়া যেন ঘাবড়ে গেল মায়ের মুখ থেকে এমন কথা শুনে। সে তোতলাতে তোতলাতে বলল, না মানে। এইটা বলে দৌড়ে চলে যায় নিজের ঘরে। গিয়ে চট করে ঘরের দরজাটা লাগিয়ে দেয়। মীরা বেগম কপাল কুঁচকালেন। এরপর রিয়াকে কল করলেন। হ্যালো রিয়া, ছায়ার কি কিছু হয়েছে? কেমন যেন করছে।
রিয়া নিজেও ভয় পেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। সে আমতামতা করে বলল, না আন্টি, আজ কলেজে ছায়া একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আর কি। ওমা, এ কি, তাই নাকি? দেখো মেয়ের কাণ্ড, কিছুই বলে না মাকে। আমি কি বকবো? এত ভয়ের কি আছে? অসুস্থ হয়ে গেল, ঠিক মতো না খেলে তো এমন হবেই। আচ্ছা রাখি রে, বাসায় আসিস।